দ্য স্টোরি লাইন্সের সমস্ত শ্রোতাদের কথা মাথায় রেখে আমরা ভিন্ন স্বাদের গল্প পাঠ করে থাকি। গল্পের রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরেই লেখক বা লেখিকারা কল্পনাপ্রসূত ভাবধারার প্রতিফলন ঘটিয়ে থাকে তাদের সাদা কাগজে, যার সাথে বাস্তবের কোনো মিল থাকলেও তা সম্পূর্ণই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। আজ আপনাদের জন্য প্রলয় কুমার নাথের লেখা একটি অনবদ্য কাহিনী ফাঁস, তার অন্তিম পর্ব নিদান স্বীকারোক্তি। লেখককে অসংখ্য ধন্যবাদ এই গল্পটি আমাদের উপহার দেওয়ার জন্য। গল্পের পূর্বভাগে আমরা জেনেছিলাম হিমানির একমাত্র মেয়ে মামের মধ্যে এখন বাস করছে চন্দ্রনাথ নামের এক প্রেতাত্মা, যা মামের মধ্যে প্রবেশ করেছে মালতীর দেওয়া একটি পুতুলের মাধ্যমে, যা তৈরি করেছিল বীরেন, যে বর্তমানে সেন্ট্রাল জেলের সাফাই কর্মীর কাজ করে। অভয়চরণ এবং বাকি সকলে বীরেনের কাছ থেকে জানতে পারে চন্দ্রনাথ এবং তার তন্ত্রক্রিয়ার কথা। তাদের হাতে সময় শুধু একদিনের, মামের মধ্যে থেকে চন্দ্রনাথের প্রেতাত্মাকে বের করে মামকে বাঁচানোর জন্য। গল্প পাঠে দীপম, অন্যান্য চরিত্রে ইমন, প্রিয়া, সৌরভ, অয়ন্তিকা, গার্গী, রাজনন্দিনী, শুভঙ্কর এবং চয়ন। শব্দগ্রহণ, আবহ এবং স্পেশাল এফেক্টসে চয়ন। শুরু হচ্ছে আজকের গল্প ফাঁস, অন্তিম পর্ব নিদান স্বীকারোক্তি। ঠিক করা হলো যে পরদিন শিয়ালদহ স্টেশন থেকে 3:20 ট্রেন ধরে অভয়চরণ, সৈকত, মনামি আর স্বর্ণালী বাতকুল্লায় রওনা হবে। অসুস্থ শরীরে মাম ট্রেন জার্নি করতে পারবে না। তাছাড়া অভয়চরণও তার খুব কাছাকাছি থাকতে পারবেন না। তাই তাকে নিয়ে বেলার দিকে কোনো গাড়ি ভাড়া করে বাতকুল্লায় আসবে হিমানি, অরিন্দমবাবু আর সোমলতা দেবী। তারা এখানে এসে স্থানীয় কোনো হোটেল বা লজ ঠিক করে সেখানেই উঠবেন। গাড়িটাকেও সারাদিন ব্যবহারের জন্য নিজেদের কাছেই রাখবেন। সেদিন রাতে কারোরই চোখে ঘুমের লেশমাত্র এলো না। মামের অস্থিরতা আজ গোটা দিনে অনেকটাই কম ছিল, যদিও সকলে জানে যে এটা শুধু অল্প সময়েরই জন্য। সকাল 6টার কিছু আগে অভয়চরণ ট্রেন থেকে বাতকুল্লার মাটিতে পদার্পণ করলেন। আজ নিজের আসল পরিচয় গোপন করতে হবে তাকে। তাই তান্ত্রিকের বেশ ত্যাগ করে সাধারণ ধুতি পাঞ্জাবি পরে এসেছেন তিনি। ওদের যেন মাথা কাজ করছিল না। এবার স্টেশন থেকে বেরিয়ে কি করবে, কোথায় যাবে, কার কাছে গেলে চন্দ্রনাথের সম্বন্ধে আরো 2 কথা জানতে পারবে তারা। তার কারণ হলো চন্দ্রনাথ বাতকুল্লার কোন স্থানে থাকত তা কিন্তু বীরেন বলতে পারেনি। তবু স্টেশন থেকে বেরিয়ে ওরা উদ্দেশ্যহীনভাবে এদিক ওদিক হাঁটতে লাগলো। ঘণ্টাখানেক এইভাবে কাটানোর পর ওরা রাস্তার পারে একটা খাবারের দোকান দেখতে পেল। সেখানে চা, বিস্কুট, পরোটা, ডিম টোস্ট ইত্যাদি বিক্রি হচ্ছে। দোকানদার এত সকালে ওদের দেখে কেমন একটু অবাক হলো। ওদের অর্ডার মতো খাবারের প্লেটগুলো ওদের হাতে ধরিয়ে দিয়ে সে মৃদু হেসে বলল, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, বলুন। আপনাদের তো এই চত্বরে আগে কখনো দেখিনি। আপনারা নিশ্চয়ই এখানে নতুন মানুষ। কোনো দরকারে এসছেন আপনারা? মানে এমনি যদি কিছু মনে না করেন আর কি। মুহূর্তের মধ্যে অভয়চরণ ভেবে নিলেন কোন কথাটা এই দোকানিকে বলবেন আর কোনটা নয়। আসলে আমরা একজনের খোঁজে এখানে এসেছি। তা কার খোঁজে এসছেন আপনারা? আমরা একটা এনজিওর সাথে যুক্ত। আমাদের কাজ হলো সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো, তাদের দুঃখ কষ্টকে সকলের সামনে তুলে ধরা ডকুমেন্টারির মাধ্যমে। শুনেছি এখানকার বাসিন্দা চন্দ্রনাথ গুপ্তকে 2 সপ্তাহ আগে ফাঁসি দেওয়া হয়। আমরা চাই ওর পরিবারের সাথে দেখা করতে। তারা এখন কী অবস্থায় দিন কাটাচ্ছে সেটা বাকিদেরও জানাটা দরকার। ওর বাড়ির ঠিকানাও নিয়েছিলাম আলিপুর জেল থেকে, কিন্তু সেখানে কিভাবে যাব সেটাই ঠিক বুঝতে পারছি না।
আরে দাঁড়ান মশাই, দাঁড়ান দাঁড়ান। ওই শয়তানটার কথা এই বাতকুল্লায় সকলেই জানে। এখন ওর মা শুধু ওখানেই থাকে। আরই ওর ভাই কিসব পড়াশোনা করতে গেছে, ওই কী নাম, বেঙ্গালুরু না কি নাম জায়গাটার। আপনারা একটা কাজ করুন, এখানে অটো বা রিক্সা নিয়ে বলুন অনামি ক্লাবের সামনে নামবো। ওই জায়গাটা সবাই চেনে, কারণ ওখানে না বিশাল বড় বড় দুর্গাপুজো হয়। ওখানে নেমে কাউকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে ওনার বাড়ি। দোকানদারের দাম মিটিয়ে তাকে ধন্যবাদ দিয়ে রিক্সা স্ট্যান্ডের দিকে এগিয়ে গেল ওরা। রাস্তায় যেতে যেতে হিমানি স্বর্ণালীকে ফোন করে জানালো যে তারা গাড়ি ঠিক করে মামকে নিয়ে বেরিয়ে পড়েছে। বেলা 11টা নাগাদ ওদের রিক্সা এসে থামল অনামি ক্লাবের মাঠের সামনে। চন্দ্রনাথের বাড়ি কোনটা জিজ্ঞাসা করাতে রিক্সা চালক তাদের মাঠের একধারে অবস্থিত একটা সাদা রঙের দোতলা বাড়ির দিকে দেখিয়ে দিল। রিক্সার ভাড়া মিটিয়ে ওরা এগোতে লাগলো সেই দিকে। কেমন যেন একটা শিরশিরানি ভাব বইতে লাগলো ওদের সকলের শরীরে, কারণ এই বাড়িতেই ঘটেছে সেই নৃশংস চোরা খুন, যার জন্য ফাঁসিতে ঝুলতে হয়েছে চন্দ্রনাথকে। সে যদি অপরাধী না হয় তাহলে আসল হত্যাকারী কে? বাড়ির সামনে গিয়ে ওরা দরজায় কড়া নাড়ল। ওদের সামনে দরজা খুলে দাঁড়ালো এক তরুণ, পরনে ঢোলা ফুলহাতা শার্ট আর পাজামা। কৌতূহলী মুখে জিজ্ঞাসা করল সে, আপনারা কে? কাকে চাইছেন? সৈকত সেই তরুণকে নিজেদের পরিচয়ের সম্পর্কে ঠিক সেই কথাটাই বলল যা অভয়চরণ বলেছিলেন ওই খাবারের দোকানের লোকটাকে। সব শুনে ছেলেটা তাদের বাড়ির ভেতর আসতে বলে সিঁড়ি দিয়ে উঠে দোতলায় নিয়ে গেল। একজন বয়স্ক মহিলা বিছানায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন এবং তার দুই হাঁটুতে খুব যত্ন সহকারে রসুন তেল মালিশ করছিল হাত কাটা স্যান্ডো গেঞ্জি এবং ময়লা পাজামা পরিহিত কালো বলিষ্ঠ চেহারার আর এক মাঝবয়সী ব্যক্তি। প্রথমে দেখা তরুণটি সেই মহিলাকে অভয়চরণদের সম্বন্ধে জানালে তিনি বেশ বিব্রত বোধ করলেন, তবে ওদের ক্রমাগত অনুরোধ ফেলতে পারলেন না। ওদেরকে বসতে বললেন এবং রাজি হলেন চন্দ্রনাথের সম্বন্ধে আরও তথ্য জানাতে। তিনি বললেন, নমস্কার, আমি শৈলজা গুপ্ত। চন্দ্র ছিল আমার বড় ছেলে, আর যে আপনাদের আমার কাছে নিয়ে এলো সে আমার ছোট ছেলে ইন্দ্রনাথ। আসলে কি দিন কতক থেকে বাতের ব্যথাটা তো বেড়েছে, তাই মুকুন্দকে বললুম হাঁটুতে একটু তেল মালিশ করে দিতে। ও আমাদের বাড়ির ঠিকে কাছের লোক। আচ্ছা মুকুন্দ, তুই যা এখন, আমি এনাদের সাথে একটু কথা কয়ে নি। মুকুন্দ সকলকে প্রণাম জানিয়ে সেই স্থান থেকে প্রস্থান করল। আবারও বলতে শুরু করলেন শৈলজা দেবী, আমার স্বামী প্রিয়নাথ গুপ্ত প্রায় 10 বছর আগে গত হয়েছেন হার্টের ব্যামোতে। কিন্তু কিন্তু ভগবান যে আমাকে কেন এত দুঃখ দুর্দশার মধ্যে বাঁচায় রেখেছেন সেটাই বোধগম্য হচ্ছে না। ফুঁপিয়ে কেঁদে উঠে শাড়ির আঁচলে চোখ মুছলেন তিনি। তারপর বললেন, আমার স্বামীর মুদিখানার দোকান চালাতেন, যেখানে এখন আমি বসি। বলতে পারেন সচ্ছলে ছিল আমাদের পরিবার। চন্দ্র আর ইন্দ্রর মধ্যে 9 বছরের তফাৎ ছিল। আমার স্বামী চাইতেন 2 ছেলেকে ভালো করে পড়ালেখা শিখিয়ে বড় করতে। ইন্দ্র তার সেই স্বপ্ন পূরণ করেছে। অনেক কষ্ট করেও এখন আমি ওকে ব্যাঙ্গালোরে একটি নামি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াচ্ছি। এখন কিছুদিনের ছুটিতে ও এখানে এসেছে, কিন্তু চন্দ্র ছিল সম্পূর্ণ বিপরীত।
উচ্চ মাধ্যমিকে দুবার ব্যাক পেয়ে পড়াশুনো ছেড়েই দিয়েছে। বাপের মৃত্যুর পর তাই সেই বসতো দোকানে। ওর মন সংসারে টানার জন্যে খুব অল্প বয়সেই ওকে আমি বিয়ে দিয়েছিলাম। গরিব মেয়ে হলেও অপর্ণাকে দেখতে ছিল ভারী সুন্দর। বেশ মানিয়েছিল ওকে চন্দ্রর পাশে। বিয়ের 2 বছর পর ওদের আলো করে টুম্পা এলো। কিন্তু চন্দ্রর মন যেন সংসারে টিকছিল না। সে মদের নেশা ধরল। মাঝে মাঝে নেশা করে এসে খুব মারত মেয়েটারে বউটারে। ইন্দ্র তো এখানে থাকেই না, আর আমি বা মুকুন্দ ওকে কিছু বলতে গেলে আমাদেরও গায়ে হাত তুলতে যেত। লোকে বলতো যে শুধু নেশা করে না, ওই কুলাঙ্গারটা নাকি শ্মশানে গিয়ে কোনো অঘরী সাধুর থেকে তন্ত্রমন্ত্র শিখছে। পরে অবশ্য গায়ের লোকেরা রেগে গিয়ে একদিন মেরে তাড়িয়ে দেয় ওই অঘরীকে। কিছুক্ষণ থেমে পাশে রাখা জলের গ্লাস থেকে কয়েক ঢোক জল খেলেন শৈলজা দেবী। তারপর আবারও বলতে লাগলেন, 5 বছর আগেকার কথা। সেদিন আমি রানাঘাটে গিয়েছিলাম আমার এক দিদির বাড়ি। দিদির শরীরটা খুব খারাপ, সেই খবর পেয়ে ইন্দ্র গিয়েছিল আমাদের সাথে। মুকুন্দকে কিছুদিনের জন্য ছুটি দিয়েছিলাম। এই বাড়িতে ছিল শুধু চন্দ্র, অপর্ণা আর টুম্পা। অপর্ণা আবার 2 মাসের পোয়াতিও ছিল সেই সময়। সেদিন রাতেই নাকি চন্দ্র মদ খেয়ে এসে খুন করে অপর্ণা আর টুম্পাকে। এত বেশি নেশা করে ফেলেছিল যে খুন করে রাসগুলোকে বাড়িতেই ফেলে রাখে, নিজেও জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন সকালে এখানে ফিরে কড়া নেড়ে কারোর সারা না পেয়ে বাধ্য হয়ে আমি মুকুন্দকে বলি দরজা ভাঙতে। আর ভেতরে ঢুকে দেখি তার মানে কেউ নিজের চোখে দেখেনি চন্দ্রনাথকে খুন করতে, তাই তো? এ কথা শুনে একটা অদ্ভুত বিষণ্ণতা ছেয়ে গেল শৈলজা দেবীর মুখে। তিনি ফুঁপিয়ে কেঁদে উঠে বললেন, বিশ্বাস করো মা, নিজের পেটের ছেলেকে ফাঁসির দড়িতে ঝুলতে দেখতে কোনো মা কি চায়? আমিও চাইনি, কিন্তু পরে মনকে বুঝিয়েছি ওর মতো পাষণ্ডরও তাই যোগ্য শাস্তি। হয়তো কোনো তন্ত্র সিদ্ধির জন্যই বলি দিয়েছিল নিজের মেয়ে বউকে। যে ছোরা দিয়ে ও দুজনের খুন করেছিল তাতে ওর হাতের ছাপই পাওয়া গিয়েছে। তাছাড়া ওর মাতলামি দেখে আমি কেন, গোটা পাড়ার লোক বিশ্বাস করে যে ওর পক্ষে এমন কিছু করা বিন্দু মাত্র অস্বাভাবিক নয়। কোর্টে সকলেই সাক্ষী দিয়েছিল ওর বিরুদ্ধে। ঠিক এমনই সময় স্বর্ণালীর মোবাইলে এলো হিমানির ফোন। সেটাকে রিসিভ করতেই ওপার থেকে শোনা গেল হিমানির দুশ্চিন্তাগ্রস্ত গলার আওয়াজ। স্বর্ণ, দেখ না, বাতকুল্লায় ঢুকতেই মামের শরীরটা কেমন খারাপ হয়ে গেল। এখন গাড়ির ভেতর বসে ওর সারা শরীর কেমন একটা ঠক ঠক করে কাঁপছে। আর দেখ দেখ, জ্বরটাও অনেক বেড়ে গিয়েছে। এই মাম, এই স্বর্ণ দেখ না, মাঝে মাঝে আবার চোখ উল্টে যাচ্ছে, আর মুখ দিয়ে এখন ওই বমির বদলে কেমন একটা গেজলা বেরোচ্ছে। কি করবো রে? কি করবো বল না, আমি কিছু বুঝতে পারছি না রে। আর ও অভয়চরণ বাবুকে কিছু বলতে চাইছে। স্বর্ণালী সঙ্গে সঙ্গে ফোনটা অভয়চরণকে দিল। অভয়চরণের কানে ভেসে এলো ছোট্ট মামের কচি গলার স্বর। জেঠুমনি, সে আমাকে কানে কানে বলেছে আজকের মধ্যে তার ইচ্ছে পূরণ না করলে
সে আমাকে তার সাথে নিয়ে যাবে। আচ্ছা জেঠুমণি, আমি কি আজকেই মরে যাব? এই নিষ্পাপ শিশুর কাতর কণ্ঠে করা প্রশ্নে চোখে জল চলে এলো অভয়চরণের। তিনি অস্ফুট কণ্ঠে বলে উঠলেন, না মা, তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে বাঁচাবই। জেঠুমণি, তবে সে আমাকে আরও বলেছে যে সে শেষবারের জন্য আপনাকে একটা সাহায্য করতে চায়, কিন্তু তার জন্য আপনাকে তার সামনে দাঁড়াতে। অভয়চরণ এই বিষয়ে আরও কথা জিজ্ঞেস করতে চাইছিল মামকে, কিন্তু তার আগেই সংজ্ঞা হারিয়ে গাড়ির সিটে ঢলে পড়ল মাম। ফোনটা তার হাত থেকে পড়ে গিয়ে কেটে গেল। ওদিকে অভয়চরণ দেখলেন যে শৈলজা দেবী আর ইন্দ্রনাথ কৌতূহলী চোখে তাকিয়ে আছে তার দিকে। তাদের সাথে আর বেশি কথা না বলে তার বাড়ি থেকে বেরিয়ে এলো অভয়চরণরা। বাড়ির সদর দরজা দিয়ে বেরোনোর সময় হঠাৎ ইন্দ্রনাথ যেন চুপি সারে ডাকলো তাদের। তারপর ফিসফিসিয়ে বলল, জানি না এই কথাগুলো আপনাদের বলা ঠিক হচ্ছে কি না, কিন্তু আমার যেন এখনো বিশ্বাসই হয় না যে দাদা বৌদি আর টুম্পাকে খুন করতে পারে। এ কথা শুনে সকলে বেশ অবাক হলো। তবে তার সাথে ওরা সকলেই মনে মনে ঠিক করে নিল চন্দ্রনাথ যে সত্যি আসল অপরাধী নয়, এবং এটা যে তারা জানে, এই কথাটাকে ইন্দ্রনাথের সামনে প্রকাশ করা যাবে না, বরং তার সামনে চন্দ্রনাথকে দোষী বানিয়ে তাকে উত্তেজিত করে তার নিজের সপক্ষে করা যুক্তিগুলো শুনে নিতে হবে। আচ্ছা, আপনার এমন মনে হওয়ার কারণ কি? আসলে ছোটবেলা থেকে দাদা আর আমি একসাথেই বড় হয়েছি। হ্যাঁ, মানছি দাদা সঙ্গদোষে নেশাখোর হয়ে উঠেছিল, পড়াশোনাও করতো না, কিন্তু ওর মনটা সত্যি খুব ভালো ছিল। নিজের অন্তরে সে সত্যিই ভালোবাসতো অপর্ণা বৌদি আর টুম্পাকে। কিন্তু সে তো নেশা করে তাদের মারধর করতো। এই ধরনের দাম্পত্য কলহ আর যে কোনো পরিবারেই হয়ে থাকে, বিশেষ করে যখন স্বামীর মনে এমন সন্দেহ দানা বাঁধে যে তার স্ত্রী পরকীয়ায় লিপ্ত। কি বলতে চাইছো তুমি? সব কিছু খুলে বলো আমাদের। ওই ওপাশের নীল রঙের তিনতলা বাড়িটা দেখতে পাচ্ছেন? ওখানে সায়ন্তন্দা থাকে। বড় লোকের একমাত্র ছেলে সে, দেখতেও খুব সুন্দর। এখনো বিয়ে করেনি, মা বাবাও গত হয়েছে বেশ কিছুদিন আগে। ও নিজেও একটা সরকারি স্কুলের শিক্ষক। দাদা মনে করতো বৌদির সাথে ওর প্রেমের সম্পর্ক আছে। এমনকি গ্রামের বাকি লোকও মাঝে মাঝে বৌদিকে ওর সাথে হেসে গল্প করতে দেখেছে। আর এমন তো হতেই পারে দাদা ভাবছিল যে বৌদির গর্ভের সন্তান ওর নিজের নয়, সায়ন্তনদার। তাহলে তোমার দাদার ওই তন্ত্র সাধনার কথা আর তোমার মা এইসব কথা আমাদের কাছে লুকিয়ে বা গেলেন কেন? ওই তান্ত্রিকের সাথে দাদা মিশত, এই কথা ঠিক, কিন্তু আপনিই বলুন, যদি সে বলি দিতেই চাইতো তান্ত্রিকের কথা মতন, তাহলে সে নিশ্চয়ই সেই সময় এত মদ্যপান করতো না। ওদেরকে খুন করে লাশগুলো আর ছোড়াটাকে নিশ্চয়ই নিজের ঘরে ফেলে রাখতো না ওইভাবে। আর মা হয়তো এসব কথা চেপে গেলেন নেহাত চক্ষু লজ্জার খাতিরে, নিজের মৃত বৌমার চরিত্রে আঙুল উঠবে ভেবে। কিন্তু এমনও তো সম্ভব যে অপর্ণার পরকীয়ার সম্পর্ক আছে, সেই রাগেই তাকে খুন করেছে চন্দ্রনাথ। আর যেহেতু টুম্পা সেটা দেখে ফেলেছে, তাই তাকেও। স্বর্ণালীর কথা শেষ হওয়ার আগেই ইন্দ্রনাথ বলে উঠল, আমার মনে কিন্তু অন্য ধারণা আছে। সেই সময় আমি এই বাড়িতেই থাকতাম। একদিন কি যেন একটা কাজে পুকুর পাড়ে গিয়েছি। দূর থেকে দেখলাম বৌদি আর সায়ন্তনদাকে কি যেন একটা বিষয় নিয়ে খুব কথা কাটাকাটি হচ্ছিল ওদের দুজনের মধ্যে। দুজনেই যেন একেবারে মারমুখী হয়ে উঠেছিল। তারপরেই দেখলাম দুজনে রাগারাগি করে একে অপরের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে গেল। আসলে আমার মনে হয় এতদিন ধরে বৌদি দাদার হাজার মার খেয়েও সায়ন্তনদার সাথে নিজের সম্পর্কের কথা অস্বীকার করেছে। হয়তো সেদিন সায়ন্তনদাকে বলেছিল যে সে আর পারছে না, তাকে যেন আমাদের বাড়ি থেকে নিয়ে গিয়ে নিজের কাছে রাখে। যে সায়ন্তনদা এবার রাজি না হলে হয়তো বৌদি বলেছিল যে সে এবার নিজের মুখে সব কথা ফাঁস করে দেবে, যে তার গর্ভের সন্তান সত্যিই সায়ন্তনদার। তাই হয়তো সায়ন্তনদাই। যাই হোক, মনে হয় না এখন আপনাদের এত কিছু বলে কোনো লাভ হবে, যখন আসল মানুষটাকে বাঁচাতে পারলাম না।
আসলে আমি এখনো পড়ছি, কোনো চাকরি টাকরি পাইনি। না হলে আরও ভালো উকিলের ব্যবস্থা করতাম আমি দাদার জন্য। তা এখন আপনারা আসুন তাহলে। এই বলে ইন্দ্রনাথ ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিল। এখন প্রায় দুপুর 3টে বাজে। কিছুক্ষণ আগেই আবার হিমানি ফোন করে জানিয়েছে যে ওরা বাতকুল্লায় পৌঁছে গিয়েছে এবং স্টেশন সংলগ্ন একটা হোটেলে উঠেছে। আপাতত মাম হোটেলের বিছানায় ঘুমোচ্ছে। এছাড়া হিমানির বর অশোকও তাদের জানিয়েছে সেও আজ রাতেই চেন্নাই থেকে কলকাতায় আসার ফ্লাইট ধরবে। এরপর আর ওদের কারোর কোনো সন্দেহ রইল না যে অভয়চরণের পরবর্তী গন্তব্য হতে চলেছে সায়ন্তনদের বাড়ি। সেই বাড়ির সদর দরজায় কড়াঘাত করতে স্বয়ং সায়ন্তন এসে দরজা খুলল। সে অবাক মুখে ওদের কিছু বলতে যাবে এমন সময় নিজের সর্বশক্তি দিয়ে অভয়চরণ তার হাত ধরে তাকে টেনে নিয়ে ঘরের ভেতরে ঢুকলেন। আরে কি হচ্ছেটা কি? কি আপনারা এভাবে ঘরে ঢুকে পড়লেন কেন? চিৎকার করে উঠল সায়ন্তন। আরে অভয়চরণের ইশারায় সৈকত ভেতর থেকে বাড়ির দরজা বন্ধ করে দিল। মিথ্যে কথা বলেনি ইন্দ্রনাথ। সায়ন্তনের চেহারা একেবারে রাজপুত্রের মতোই। সকলকে অবাক করে অভয়চরণ পরনের পাঞ্জাবির পকেট থেকে বের করলেন একটি রুদ্রাক্ষের মালা। তারপর সেটাকে ধরে নিজের হাত প্রসারিত করলেন সায়ন্তনের দিকে। মনে মনে বলতে লাগলেন একটি গোপন মন্ত্র, যার কাজ হলো অপর কোনো মানুষকে সম্মোহন করে তার মনের গভীর থেকে সত্যি কথা বার করা। কেমন যেন একটা ঝড়ের সৃষ্টি হলো সেই ঘরের ভেতর। জানলার পাল্লাগুলো সশব্দে খোলা পড়া করতে লাগলো। সেই তীব্র হাওয়ার দাপটে যেন ছিটকে গিয়ে পেছনের দেওয়ালের সাথে সেঁটে গেল সায়ন্তনের মতো লম্বা চওড়া বলিষ্ঠ শরীরের যুবক। অভয়চরণের হাতের রুদ্রাক্ষের দিকে তাকিয়ে থাকতে থাকতেই যেন বন্ধ হয়ে এলো তার দুই চোখ। তুমি কি অপর্ণা বলে কাউকে চিনতে সায়ন্তন? চোখ বন্ধ রেখেই কেমন যেন যান্ত্রিক কণ্ঠস্বরে সায়ন্তন উত্তর দিল, হ্যাঁ চিনতাম। তোমার সাথে তার সম্পর্ক কি ছিল? সে আমাকে নিজের ভাইয়ের চোখে দেখত। সেই হিসেবেই আমার সাথে মাঝে মাঝে গল্প গুজব এবং হাসি ঠাট্টাও করত। কিন্তু আমি তাকে অন্য চোখে দেখতাম। মনে মনে তাকে কামনা করতাম, ভালোবাসতাম। যদি তাই হয় তাহলে অপর্ণার গর্ভের সন্তান কার ছিল? তুমি কি কখনো তাকে জোর করেও? না, কখনোই না। অপর্ণার ইচ্ছার বিরুদ্ধে আমি কখনো কিছুই করিনি। ওর গর্ভে ওর স্বামী চন্দ্রনাথের সন্তানই ছিল। সেদিন পুকুর পাড়ে তোমাদের মধ্যে কি নিয়ে বচসা হয়েছিল? সেদিন আর থাকতে পারিনি আমি। অপর্ণাকে জানিয়ে দিয়েছিলাম নিজের মনের কথা। সেটা শুনেই খুব রেগে যায় সে, এবং আমাদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। এটা শুনে আবার সকলে যেন আকাশ থেকে পড়ল। তারা বুঝতে পারল যে ইন্দ্রনাথের অনুমান কতটা ভুল ছিল। এবার মোক্ষম প্রশ্নটা করলেন অভয়চরণ। তুমি কি অপর্ণা টুম্পাকে খুন করেছো সায়ন্তন? না, কখনোই না। তাহলে তোমার কি মনে হয় কে খুন করতে পারে তাদের দুজনকে? চন্দ্রনাথ? আমি জানি না। এটা বলেই কেমন যেন শিথিল হয়ে গিয়ে মেঝেতে ঢলে পড়ল সায়ন্তন। ওরা সকলে চূড়ান্ত আশাহত হল, কারণ এই অবস্থায় সায়ন্তন সত্যি কথাই বলছে। তার মানে অপর্ণা আর টুম্পার হত্যাকারী অন্য কেউ। কিছুক্ষণ পরেই ওর জ্ঞান ফিরে আসবে। এখানে থাকার আর কোনো প্রয়োজন নেই আমাদের। এই বলে সেই বাড়ির দরজা খুলে বেরিয়ে গেলেন অভয়চরণ। তাকে অনুসরণ করল বাকিরাও। বিমর্ষ চিত্তে ওরা সকলে চলেছিল রাস্তা দিয়ে।
মানে কি সত্যিই তারা অপর্ণা আর টুম্পার আসল হত্যাকারীকে খুঁজে বার করতে পারবে না? সত্যি কি কালকের সূর্য দেখতে পাবে না মাম? এর আগে কখনো নিজেকে এত বিচলিত বলে মনে হয়নি অভয়চরণের। বাইরে সন্ধ্যার অন্ধকার ঘনিয়েছে। ঘড়ি বলছে এখন বাজে 6:30। অর্থাৎ আর মাত্র 5.5 ঘন্টা তাদের হাতে রয়েছে আসল অপরাধীকে শনাক্ত করে মামকে চন্দ্রনাথের প্রেতাত্মার হাত থেকে মুক্ত করতে। হঠাৎ অভয়চরণের মনে পড়ে গেল যে মামের বলা কথা মতো ওই প্রেতাত্মাই তাকে একটি শেষ সাহায্য করতে চায় এবং তার জন্য তাকে সশরীরে মামের সামনে দাঁড়াতে হবে। কি সাহায্য করতে চায় ওই প্রেতাত্মা? সেটা দিয়ে কি মামকে বাঁচানো যাবে? না, তার নিজের দম বন্ধ হয়ে আসুক না কেন, নিজের মৃত্যু অবধি হোক না কেন, তাকে মামের সামনে গিয়ে দাঁড়াতেই হবে। মনে মনে এমন দৃঢ় সংকল্প করে অভয়চরণ এগিয়ে যেতে লাগলো সেই হোটেলের দিকে, যেখানে হিমানীরা মামকে নিয়ে উঠেছে। হিমানীরা মামকে নিয়ে যে হোটেলে উঠেছে, রিক্সা করে সেদিকেই চলেছিল ওরা সকলে। হঠাৎ পাশে বসা সৈকতের উদ্দেশ্যে অভয়চরণ বললেন, আজ রাত ঠিক 10টা নাগাদ আমাদের এখানকার স্থানীয় কোনো শ্মশান ভূমিতে যেতে হবে। সেখানে গিয়ে একটি বিশেষ পূজা করতে হবে আমায়। মামকেও নিয়ে আসতে হবে সেই স্থানে। তাহলেই চন্দ্রনাথের আত্মা আমাকে কি শেষ সাহায্য করতে চায় সেটা আমি বুঝতে পারবো। কিন্তু আপনার কাছাকাছি মামকে আনলেই তো। আশা করি সেই বিপত্তি থেকে পরিত্রাণ পাওয়ার ব্যবস্থা আমি করতে পারবো। শোনো, তোমরা ঠিক রাত 10টার সময় মামকে শ্মশানে নিয়ে আসার প্রস্তুতি নাও। মনে রাখবে, আজকের দিনের এক একটি মুহূর্ত মামের জীবনের জন্য গুরুত্বপূর্ণ, তাই একেবারেই দেরি করবে না। সেই হোটেলটার কাছেই চলে এসেছিল ওদের রিক্সা দুটো। সকলে নেমে গেল, অভয়চরণ নামলেন না। তিনি রিক্সা চালককে বললেন, বলছি এখানে যেদিকে বাজারটা আছে আমাকে সেই দিকে নিয়ে চলো। বেশ কয়েকটা জিনিস কেনার দরকার আছে আমার। অভয়চরণকে বিদায় জানিয়ে বাকি সকলে দুরু দুরু বুকে এগিয়ে গেল হোটেলের দিকে। রাত 9টা নাগাদ আবার নিজের পরিচিত গেরুয়া বেশে অনাবৃত গায়ে কাঁধে ভারী ঝোলাটি সামলে ধীরে ধীরে শ্মশানের দিকে অগ্রসর হতে লাগলেন অভয়চরণ। বাতকুল্লায় এই স্থানটি এমনিতেই লোকালয় থেকে দূরে, তার উপর এটা মফস্বল শহর। তাই এই সময়ও এই স্থানের অন্ধকার এবং নিস্তব্ধতা দেখে যেন মনে হয় এখন মধ্যরাত্রি। কিছুক্ষণ আগে হিমানী ফোন করেছিল অভয়চরণকে। তাকে উন্মাদের ভঙ্গিতে জানিয়েছিল যে হয়তো সত্যিই মামের শেষ সময় উপস্থিত। মামের শরীরের বিভিন্ন অঙ্গগুলো যেন বেঁকে যাচ্ছে। মাঝে মাঝে সে বলছে কেউ যেন কোনো অদৃশ্য দড়ির ফাঁস তার গলায় পরিয়ে ধীরে ধীরে রুদ্ধ করতে চাইছে তার শ্বাস প্রশ্বাস। নাইলনের টুকরো সহ বমির সাথে এখন তার শরীর থেকে চাপ চাপ রক্ত বেরোচ্ছে। কিছুক্ষণ আগেই অজ্ঞান হয়ে গিয়েছে মাম। অর্থাৎ শেষ মুহূর্তে আরো ভয়ানক হয়ে উঠেছে এই প্রেতাত্মা। এত কিছু শুনেও বিন্দুমাত্র বিচলিত হননি অভয়চরণ। তিনি শুধু একটি কথাই হিমানীকে বলেছেন, যে তার কথা মতো তারা যেন ঠিক সময়ে মামকে নিয়ে শ্মশানে চলে আসে। তাকে একবার শেষ চেষ্টা করে দেখতেই হবে। এর জন্য একটি অত্যাধিক ভয়ঙ্কর সাধনা তিনি করতে চলেছেন, যার নাম হল বেতাল সাধনা। বেতাল হলেন দেবাদিদেব মহাদেবের অজ্ঞাধীন বাহক। তার শক্তি ডাকিনী হাকিনী ভূতপ্রেত বা পিশাচের থেকে আরো অনেক বেশি। সাধারণ অবস্থায় অভয়চরণ নিজে মামের সংস্পর্শে আসতে পারছেন না, কারণ তার ভেতরে থাকা শুভ শক্তি কোনো অপশক্তির ছায়ায় আসতে বিরোধিতা করছে। কিন্তু বেতাল কোনো অপশক্তি নয়। তাই অভয়চরণের বিশ্বাস
এই বেতালই তাকে মামের ওপর বিস্তারিত চন্দ্রনাথের প্রেতাত্মার হানিকারক প্রভাব থেকে রক্ষা করবে। শুধুমাত্র সেই গুরুত্বপূর্ণ সূত্রগুলি ওই প্রেতাত্মার কাছ থেকে তার কাছে পৌঁছে দেবে, যা দিয়ে হয়তো তিনি আসল হত্যাকারীকে শনাক্ত করতে পারবেন। শ্মশান সংলগ্ন একটি ভাঙা শিব মন্দির আছে। বহুদিন থেকে বোধহয় এটা পরিত্যক্ত। ঘন বন জঙ্গল এবং আগাছার ভিড় চারিপাশে। সেই মন্দিরে ঢুকে সাপখোপের বিন্দুমাত্র ভয় না পেয়ে প্রথমে পরম ভক্তিভরে শিব পুজো সারলেন অভয়চরণ। একজন বৌদ্ধ তান্ত্রিক হওয়া সত্ত্বেও তিনি শিবের পুজোয় পারদর্শী, কারণ শিবের ভৈরব বা মহাকাল রূপের পূজার উপাচার হিন্দু তথা বৌদ্ধ দুটি ধর্মেই উল্লেখিত। এরপর মন্দিরের বাইরে এসে সামনের একটি স্থান পরিষ্কার করে নিজের চারিধারে মন্ত্রপুত সর্ষের দানা বিছিয়ে দিয়ে একটি সুরক্ষা বলয় আঁকলেন তিনি। নিজের একপাশে একটি ত্রিকোণাকৃতির হোমকুণ্ড স্থাপন করলেন এবং ঠিক তার পাশেই মাটির উপর বিছিয়ে দিলেন কিঞ্চিত শুকনো খড়। এক হাতে রুদ্রাক্ষের মালা নিয়ে বেতাল মন্ত্র জপ করতে লাগলেন তিনি। অন্য হাতে মাসকলাই ডালের দানা নিয়ে আহুতি দিতে লাগলেন হোমকুণ্ডে। ওম বিং খিম মহাকালাই নমস্তায় বৈরা নমঃ। ওম শ্রীং খিম মহাকালাই নমস্তায়। কিছুক্ষণের মধ্যেই চারিদিকে যেন প্রবল ঝড় উঠল। শ্মশান ভূমির সকল ধুলো এবং গাছের শুকনো পাতা যেন পাক খেয়ে উঠতে লাগলো চারিধারে। আকাশে ছলকে উঠল বজ্রবিদ্যুৎ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে সুরক্ষা বলয়ের ভেতর সবকিছুই যেন শান্ত, নিরুদ্বিগ্নই রয়ে গেল। হোমকুণ্ডের আগুন নেভালেন অভয়চরণ, তবে মন্ত্র জপ করা বন্ধ করলেন না তিনি। এখন তিনি কলাইয়ের দানাগুলোকে ছুঁড়ে ফেলতে লাগলেন শুকনো খড় বিছানো স্থানে। ঠিক সেই মুহূর্তে শ্মশানের বিভিন্ন স্থান থেকে যেন তীব্র চিৎকার শোনা গেল। তার যেন মনে হলো শ্মশানে উপস্থিত সকল প্রেতাত্মারা সারি সারি জ্বলন্ত চোখ মেলে চেয়ে আছে তার দিকে, যেন তারা চিৎকার করে বলছে, বন্ধ কর, বন্ধ কর তোর সাধনা, বন্ধ কর, বন্ধ কর। ঠিক এমন সময় কলাইয়ের দানাগুলি খড়ের ওপর পড়তেই দপ করে আগুন জ্বলে উঠল সেই স্থানে। ধীরে ধীরে সেই আগুন এক বৃহদাকার পুরুষের রূপ নিতে থাকল। বেতালকে সাষ্টাঙ্গে প্রণাম করে তার জ্বলন্ত চরণে ধুতরার মালা এবং পঞ্চমেভ অর্পণ করলেন অভয়চরণ। সাথে সাথে বললেন, হে সর্বশক্তিমান বেতাল, এসো, এসো বিরাজ করো আমার চোখে, এসো বিরাজ করো আমার চোখে, এসো। ঠিক সেই সময় অদূরে শোনা গেল গাড়ির শব্দ। কিছুক্ষণ পরেই দেখা গেল মামকে পাঁজা কোলা করে নিয়ে আসছে হিমানি, সাথে স্বর্ণালী, সৈকত, মনামি, অরিন্দম বাবু এবং সোমলতা দেবী। অভয়চরণের কাছে এসে তারা বেতালের অগ্নি নির্মিত শরীর দেখে শিউরে উঠল। অভয়চরণের ইশারা অনুযায়ী তারা মামের অচৈতন্য শরীরটা সুরক্ষা বলয়ের ঠিক বাইরে রেখেই যে যতটা পারল সেই স্থান থেকে পিছিয়ে গেল। ওদের সকলের চোখের সামনে মামের শরীরটা যেন ধীরে ধীরে হাওয়ায় ভাসতে ভাসতে ওপরে উঠতে লাগলো। মাটি থেকে কয়েক হাত ওপরে উঠে তার দেহ যেন চক্রাকারে ঘুরতে লাগলো শূন্যে। ওরা সকলেই দেখতে পেল যে মাম বাতাসের ওপর শুয়ে থাকলেও একটি কালো অবয়ব যেন ধীরে ধীরে উঠে বসল তার বুকের ওপর থেকে। কিন্তু এ কি?
এই ছায়ামূর্তির দুপাশে দেখা যাচ্ছে আরও দুটো অবয়বকে, যার মধ্যে একটির আকৃতি অন্যদের থেকে অপেক্ষাকৃত ছোট। তার মানে চন্দ্রনাথ শুধু একা আসেনি, সে নিয়ে এসেছে অপর্ণা আর টুম্পার প্রেতাত্মাকেও। বিষয়টা পরিষ্কার হলো অভয়চরণের কাছে। এই দুজনেও এখনো জানে না তাদের হত্যাকারী কে, তাই তারা শুধু চায় যে মৃত্যুর ক্ষণিক আগে তারা যা উপলব্ধি করেছিল সেটাই অভয়চরণকে দেখাতে। হয়তো এর থেকেই তিনি পেতে পারেন অপরাধীকে চিহ্নিত করার কোনো সূত্র। এই শেষ সাহায্যটাই করতে চেয়েছিল চন্দ্রনাথ। ওদিকে বেতাল তার জ্বলন্ত ডান হাতটা প্রসারিত করলো এই 3 প্রেতাত্মার দিকে। তারা যেন একসাথে মিলিত হস্তে চেপে ধরল বেতালের সেই জ্বলন্ত হাত। এবার নিজের বাঁ হাতটি প্রসারিত করল বেতাল, সেটাকে নিয়ে গেল অভয়চরণের কপালের ওপর। কিন্তু এই আগুনের স্পর্শে কোনো ক্ষতি হলো না অভয়চরণের। শুধু পূর্বেকার কিছু ছিন্ন ভিন্ন স্মৃতি যেন বায়োস্কোপের মতো খেলে যেতে লাগলো তার বন্ধ চোখের সামনে। 5 বছর আগে সেই মর্মান্তিক দিনটা। সন্ধ্যার কিছু পরে মদ্যপ অবস্থায় টলতে টলতে বাড়ি ফিরল চন্দ্রনাথ। অপর্ণা সেই সময় ব্যস্ত ছিল রান্নাঘরে রাতের খাবার তৈরি করতে। ওদিকে টুম্পা বিছানায় বসেছিল স্কুলের বই খাতা খুলে। চন্দ্রনাথ বাড়ি ফিরতেই ধুমধুম আর ঝগড়া লাগিয়ে দিল অপর্ণার সাথে। কোনো কারণ ছাড়া তার চুলের মুঠি ধরে তাকে 2 চড় কষিয়ে দিল চন্দ্রনাথ। টুম্পা বিছানা থেকে নেমে বাবার হাতে মায়ের লাঞ্ছিত হওয়ার দৃশ্য দেখে ফুঁপিয়ে কেঁদে উঠল। এতদিন ধরে স্বামীর অত্যাচার সহ্য করে এই প্রথমবার তীব্র প্রতিবাদ করে উঠল অপর্ণা। সেও চিৎকার করে ছুটে এলো চন্দ্রনাথের কাছে। তারপর তার গালেও সপাটে কষিয়ে দিল 1 চড়। নেশাগ্রস্ত চন্দ্রনাথ বেশ অবাক হয়ে আবার তেড়ে যেতে উদ্যত হলো অপর্ণার দিকে, কিন্তু পারল না। অত্যাধিক নেশার চোটে সে সংজ্ঞাহীন অবস্থায় এলিয়ে পড়ল বিছানার ওপর। অপর্ণা টুম্পাকে বুকে জড়িয়ে ধরে বলল, কাঁদিস না মা, কাঁদিস না। আজকে রাতটা শুধু অপেক্ষা কর। তো ঠাকুমা কালকে রান্নাঘাট থেকে ফিরে আসুক, তারপর তোকে নিয়ে আমি এখান থেকে চলে যাব তো দিদা দাদুর কাছে। আর কখনো ফিরে আসবো না এখানে। ঠিক তখনই বাড়ির দরজার বাইরে থেকে এলো কড়া খাতের শব্দ। এই সময় কে এলো বাড়িতে এই ভেবে বেশ অবাকই হলো অপর্ণা। অনেকবার জিজ্ঞাসা করেও কোনো উত্তর পেল না সে। শুধু কড়া খাতের শব্দ হয়েই চলল। বেশ বিরক্ত হয়ে অপর্ণা দরজাটা খুলল, আর নিমেষের মধ্যেই একটা কালো মুখোশী মুখ ঢাকা ব্যক্তি গায়ে জোরে দরজা ফাঁক করে ঢুকে এলো বাড়ির ভেতর। অপর্ণা চমকে উঠে চিৎকার করে বাড়ির বাইরে যেতে উদ্যত হলো, কিন্তু তার আগেই বাড়ির দরজা বন্ধ করে দিল নবাগত ব্যক্তি। তারপর নিজের গ্লাভস পরা 2 হাত দিয়ে অপর্ণার মুখ চেপে ধরে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো রান্নাঘরের দিকে। টুম্পা ছুটে এলো বিছানায় পড়ে থাকা চন্দ্রনাথের দিকে। তারপর তাকে ঝাঁকিয়ে বলতে লাগলো, বাপি বাপি ওঠো, বাপি দেখো মাকে ওই লোকটা মেরে ফেলছে। বাপি বাপি ওঠো, ওঠো বাপি, তুমি কিছু করো বাপি, ওঠো। কিন্তু নিষ্ফল হলো সেই নিষ্পাপ শিশুর কাতরাকুতি। চৈতন্য ফিরে এলো না চন্দ্রনাথের। অগত্যা টুম্পা নিজেই ছুটে গেল রান্নাঘরে। নিজের সর্বশক্তি দিয়ে অচেনা লোকটার কোমরের পোশাক ধরে তাকে দূরে সরাতে চেষ্টা করলো মায়ের কাছ থেকে। লোকটা পিছন ঘুরল, তখন তার গ্লাভস পরিহিত হাতে ঝিলিক মারছে রান্নাঘরের সবজি কাটার ধারালো ছোড়াটা। সে টুম্পার চুলের মুঠি ধরে টেনে তুলে বিদ্যুতের গতিতে ছোড়াটির একটি পোঁচ লাগালো টুম্পার ছোট্ট গলার মাঝে। কিছুক্ষণ রান্নাঘরের মেঝেতে পড়ে রক্তের সাগরে ভাসতে ভাসতে ছটপট করতে লাগলো টুম্পার ছোট্ট দেহটা। তারপর ধীরে ধীরে সেটা নিথর হয়ে গেল।
আতঙ্কে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল অপর্ণা। তারপর সেও উন্মাদের মতো চিৎকার করে লোকটাকে আঘাত করার মতো কিছু না পেয়ে তুলে নিল সামনেই পড়ে থাকা একটা কাঁটা চামচ। তারপর সেটাকে লোকটার বাঁ কাঁধের কাছে বাহুর উপরিভাগে বিধিয়ে দিয়ে মারলো একটা হাঁচকা টান। সেই স্থানে লোকটার জামা ছিঁড়ে গিয়ে বেরিয়ে এলো কয়েক ফোঁটা রক্ত। লোকটা ব্যথায় চিৎকার করে উঠল। শালি হারামজাদি, হ্যাঁ বার বেড়েছিস না তুই? এই বলে ধাক্কা মেরে দূরে ঠেলে দিল অপর্ণাকে। রান্নাঘরের দেওয়ালে মাথা ঠুকে যাওয়ায় চিৎকার করে উঠল অপর্ণা। সেই সুযোগটাই নিল লোকটা। সে টুম্পার মতো একই কায়দায় এবার ছোড়াটি চালালো অপর্ণার গলায়। কিছুক্ষণের মধ্যেই মৃত মেয়ের পাশে পড়ে রইল মায়েরও রক্তাক্ত মৃতদেহ। সেই খুনি আগন্তুক যেন পরিকল্পনা করে এসেছিল চন্দ্রনাথকে ফাঁসানোর। সে দ্রুতই অদূরে পড়ে থাকা নিজের রক্তে লাগা কাঁটা চামচটাকে মেঝে থেকে তুলে নিয়ে নিজের পকেটে চালান করল। এবার একটি রুমাল পার করে ভালো করে পরিষ্কার করে দিল চামচটি পড়ে থাকার স্থানটিকে, যাতে এই ঘরে তার নিজের রক্তের কোনো চিহ্ন না পাওয়া যায়। এরপর সেই রুমালটিকে সে শক্ত করে বেঁধে ফেলল নিজের বাঁ হাতের ওই আহত স্থানে, যাতে সেখান থেকেও তার নিজের রক্ত গড়িয়ে এই বাড়ির কোথাও না পড়তে পারে। তারপর অপর্ণা আর টুম্পার রক্তে রাঙানো ছোড়াটি গ্লাভস পরিহিত হাতে ধরে সে ধীরে ধীরে এগিয়ে এলো বিছানায় শায়িত সংজ্ঞাহীন চন্দ্রনাথের কাছে। তারপর ছোড়াটির হাতলটি খুব নিখুঁতভাবে সে রাখল অচৈতন্য চন্দ্রনাথের হাতের ভেতর এবং নিজের গ্লাভস পরা হাত দিয়ে চন্দ্রনাথের হাতের তালু এবং আঙুলগুলিকেও ভালো করে রগড়াতে লাগলো ছোড়াটির হাতলটির সাথে, যাতে সেটার গায়ে চন্দ্রনাথের হাতের ছাপ পাওয়া যায়। সেটা করা হয়ে গেলে ছোড়াটিকে চন্দ্রনাথের হাতের কাছে বিছানায় রেখে সে চলে গেল বাড়ির ছাদের ওপর। সেখান থেকে বাড়ির পেছনের পাইপ বেয়ে সে নিচে নেমে গেল, যাতে পরদিন সদর দরজা ভেতর থেকে বন্ধ দেখে সকলে এটা ভাবে যে অপরাধী ঘরের মধ্যেই আছে। এতটা দেখার পর চোখ খুললেন অভয়চরণ। একে একে অদৃশ্য হতে লাগলো অপর্ণা আর টুম্পার প্রেতাত্মা। চন্দ্রনাথের অবয়বটি আবারও প্রবেশ করল মামের ভেতর। অন্যদিকে অভয়চরণের ইচ্ছা মতো একটা তীব্র আলোক রশ্মিতে পরিণত হল বেতালের জ্বলন্ত অবয়বটি, এবং সেই আলোটা তীর বেগে প্রবেশ করল অভয়চরণের দু চোখের ভেতর। তিনি বুঝলেন যে আপাতত কিছু সময়ের জন্য বেতাল তাকে রক্ষা করবে মামের শরীরে ভর করা চন্দ্রনাথের প্রেতাত্মার ক্ষতিকারক প্রভাব থেকে। তাই তিনি এখন থেকে কিছুক্ষণের জন্য মামের কাছে কাছেই থাকতে পারবেন। শূন্যে ভাসমান মামের শরীর তখন পতিত হয়েছে শ্মশান ভূমিতে। এখন চৈতন্য ফিরে এসেছে মামের। তার মুখ দিয়ে একটা চাপা গোঙানির আওয়াজ বেরোচ্ছে। নিঃশ্বাস নেওয়ার জন্য খাবি খাচ্ছে মেয়েটা। হিমানীদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। অভয়চরণ হাত ঘড়িতে দেখলেন এখন রাত 11টা বাজে, অর্থাৎ আর মাত্র 1 ঘন্টা সময় আছে তাদের কাছে খুনিকে চিহ্নিত করে মামকে বাঁচানোর জন্য। তিনি ছুটে এসে কোলে তুলে জড়িয়ে ধরলেন মামকে। তারপর বজ্রগম্ভীর স্বরে চিৎকার করে বললেন, তোকে আমি কিছুতেই মরতে দেবো না রে মা, কিছুতেই না। তার কারণ হলো আমি বুঝতে পেরেছি অপর্ণা আর টুম্পাকে আসলে কে খুন করেছে। এ কথা শুনে সেখানে উপস্থিত সকলে যেন বিহ্বল চোখে তাকিয়ে রইল অভয়চরণের দিকে, যেন কে আসল হত্যাকারী এই কথা জিজ্ঞেস করার শক্তিটুকু কারণ নেই। আবারও চিৎকার করে উঠলেন অভয়চরণ, আর 1 মুহূর্ত সময় আমাদের নষ্ট করলে চলবে না। সকলে গাড়িতে ওঠো,
আর ড্রাইভারকে বলো গাড়ি নিয়ে সোজা যেতে শৈলজা দেবীর বাড়ির উদ্দেশ্যে। চলো। আর কোনো কথা না বলে ওরা সকলে উঠে পড়ল গাড়িতে। গাড়ি চলতে লাগলো দ্রুত গতিতে। শেষমেশ ওরা যখন শৈলজা দেবীর বাড়ির দরজায় কড়া নাড়ল, তখন সময় রাত 11:20, অর্থাৎ আর মাত্র 40 মিনিট বাকি। আগের দিনের মতো এবারও বেশ অবাক হয়ে দরজা খুলল ইন্দ্রনাথ। তারপর বিস্ময়ের সুরে বলে উঠল, এ কি আপনারা এত রাতে? আর সঙ্গে এরা কারা? আর এই বাচ্চা মেয়েটাই বা কে? কিন্তু তার কথায় কর্ণপাত করলেন না অভয়চরণ। মামকে কোলে নিয়েই তিনি ছুটে গেলেন সোজা বাড়ির ভেতরে। বাড়ির রান্নাঘরটা একতলাতেই অবস্থিত। সেখান থেকে আসছে বাসন মাজার শব্দ। অভয়চরণ মামকে নিয়ে ঢুকলেন রান্নাঘরে। তার পেছন পেছন এলো বাকি সকলে। ওদিকে তাদের এই আচরণে হতভম্ব ইন্দ্রনাথও প্রশ্ন করতে ছুটে এলো তাদের পেছনে। রান্নাঘরের রাতের খাবারের এঁঠো বাসনগুলো ধুচ্ছিল এই বাড়ির চাকর মুকুন্দ। তার খালি গা, পরনে লুঙ্গি। ওদের সকলকে এভাবে আসতে দেখে হাতের কাজ ফেলে ওদের দিকে বিহ্বল চোখে তাকিয়ে রইল সে। ওদিকে এত কোলাহলের শব্দ শুনে দোতলা থেকে নিচে নেমে এসেছেন শৈলজা দেবী। তার মুখেও বিস্ময় এবং বিরক্তির ছাপ। অনেক কষ্টে মামকে মুকুন্দের সামনে দাঁড় করালেন অভয়চরণ। তারপর দৃঢ় কণ্ঠে বললেন, চন্দ্রনাথ, যে ব্যক্তির কৃতকার্যের জন্য তোমায় ফাঁসির সাজা পেতে হয়েছে, যে ব্যক্তি নৃশংসভাবে খুন করেছে তোমার অন্তঃসত্ত্বা স্ত্রী এবং কন্যাকে, সে এখন ঠিক তোমার সামনেই দাঁড়িয়ে আছে। সকলের মাথায় যেন বজ্রপাত ঘটে গেল এই কথা শুনে। ওদিকে মুকুন্দ চিৎকার করে বলে উঠল, কি আলফাল কথা বলছেন আপনি? সারা বাতকুল্লা জানে যে অপর্ণা বৌদিমণি আর টুম্পা দিদিমণিকে চন্দ্রনাথ দাদাবাবুই খুন করেছে। কিন্তু সে শেষ করতে পারল না তার মুখের কথা। তার আগেই ক্রুদ্ধ চিতাবাঘের মতো মাম এগিয়ে গেল মুকুন্দর কাছে। তারপর সে মুকুন্দর বাঁ হাতটা ধরে একটা হ্যাঁচকা টানে মুচড়ে পিছন দিকে ঘুরিয়ে দিল। ব্যথায় চিৎকার করে উঠল সে। ঠিক তখনই রান্নাঘরের আলোয় সকলের চোখ পড়ল মুকুন্দের বাঁ হাতের উপরের অংশে। বেশ কিছুটা জায়গা জুড়ে একটা পুরনো ক্ষত চিহ্ন, যেন বেশ কিছু বছর আগে কোনো তীক্ষ্ণ বস্তু দিয়ে 4টে সমান্তরাল লাইন অনুযায়ী ক্ষত সৃষ্টি হয়েছে সেই স্থানে। সৌভাগ্যবশত তোমার বাঁ হাতের ওই ক্ষত চিহ্নটা আমি তোমাকে প্রথম দেখার সময় খেয়াল করি মুকুন্দ। একটু ভুল করে ফেলেছিলে তুমি আমাদের সামনে হাত কাটা গেঞ্জি পরে থেকে। অবশ্য সেদিন না তুমি জানতে না আমি, যে স্বয়ং অপর্ণার প্রেতাত্মাই আমাকে দেখাবে কিভাবে তোমার হাতে খুন হবার আগে তোমার দেহের ওই স্থানেই কাঁটা চামচ দিয়ে আঘাত করে শেষ রক্ষা করতে চেয়েছিল সে। কিন্তু 5 বছর আগে ও যে বলেছিল ওর ওই ক্ষত চিহ্নটা সাইকেল থেকে পড়ে গিয়ে হয়েছিল। ততক্ষণে কোনো অমানসিক শক্তি যেন ভর করেছে মামের দেহে। মুকুন্দের টুঁটি চেপে ধরে তাকে তুলে ফেলেছে মাটি থেকে 2 হাত ওপরে। শ্বাস নেওয়ার জন্য ছটপট করতে লাগলো মুকুন্দ। অবশেষে সে চিৎকার করে উঠল, মিথ্যে কথা বলেছিলাম আমি খুন করেছি ওদের দুজনকে। আমি ফাঁসিয়েছি চন্দ্রনাথ দাদাবাবুকে, এবং তা করেছি শুধু শৈলজা মা ঠাকুরনের কথায়। এই বিস্ফোরক কথা শুনে সকলে ঘুরে তাকালো পেছনে দাঁড়ানো শৈলজা দেবীর দিকে। থরথর করে কাঁপছে তার শরীরটা। তার বিস্ফারিত চোখ দুটি যেন কোটরের বাইরে বেরিয়ে আসতে চাইছে। শেষ পর্যন্ত একজন মা হয়ে আপনি নিজের বৌমা নাতনিকে খুন করালেন, আর নিজের ছেলেকে মিথ্যা অপরাধে ফাঁসি কাঠে ঝোলালেন আপনি। ছি! আর সহ্য করতে পারলেন না শৈলজা দেবী। অত্যাধিক বিদ্বেষ এবং ঘৃণা মেশানো স্বরে তিনি উন্মাদের ভঙ্গিতে বললেন, আমি মুকুন্দকে দিয়ে করিয়েছি এইসব। চন্দ্রনাথ মদ খেয়ে বউকে মারে,
অপর্ণার চরিত্র নিয়ে সন্দেহ করে, তান্ত্রিকের সাথে মেশে। এই সব কথাগুলোকে কাজে লাগিয়েই আমি করেছিলাম এই পরিকল্পনা। সেই সময় আমি রানাঘাটে দিদির বাড়িতে, মুকুন্দও কিছুদিনের জন্য ছুটি নিয়েছে। আমি ফোনে পয়সার লোভ দেখিয়ে কাজ করতে রাজি করাই মুকুন্দকে। কিন্তু কিন্তু কেন করালেন আপনি এই কাজ? পাগলের মতো খিলখিলিয়ে হেসে উঠলেন শৈলজা দেবী। তারপর বললেন, কারণ তোমরা কেউ জানো না যে চন্দ্রনাথ আমার গর্ভজাত সন্তান না। আমার প্রথম সন্তান আমি মৃত প্রসব করি। হাসপাতালেই বড্ড ভেঙে পড়েছিলাম আমি। সেদিনই আমার পাশের বেডে এক ফুটফুটে সন্তান জন্ম দিতে তার মা মারা যায়। আমার স্বামীর অনুরোধে হাসপাতালের ডাক্তাররা ওই সন্তানকে আমার কোলে তুলে দেয়। এই কথা শুধু আমি, আমার স্বামী এবং হাসপাতালের কিছু ডাক্তার জানত। আমি খুশি মনে বাচ্চা নিয়ে বাড়ি চলে আসলাম। তার নাম রাখলাম চন্দ্রনাথ। প্রথম আমি ওকে নিজের ছেলের চোখেই দেখতাম, কিন্তু 9 বছরের মাথায় ইন্দ্র হওয়ার পর আমি যেন বুঝলাম নিজের আর পরের রক্তের মধ্যে কতটা তফাৎ। তাছাড়া আমি চাইতাম যে আমার স্বামীর সব সম্পত্তির অংশই যেন আমার গর্ভের সন্তান ইন্দ্র পায়। তাই মনে মনে ফন্দি করতে লাগলাম কিভাবে চন্দ্র আর ওর গোটা পরিবারটাকে এই পথের মাঝখান থেকে সরানো যায়। ছি মা ছি, আমি জানতাম দাদা নির্দোষ, কিন্তু তুমি এমন নোংরা কাজ করাতে পারো তা আমি স্বপ্নেও ভাবিনি। ততক্ষণে মাম ছেড়ে দিয়েছে মুকুন্দকে। সে এখন জ্বলন্ত চোখে চেয়ে আছে শৈলজা দেবীর দিকে। ওদিকে মুকুন্দ সবাইকে ঠেলে ছুটে গেল শৈলজা দেবীর দিকে। তারপর কাঁদতে কাঁদতে বলল, চলুন মাটা করুন, চলুন আমরা পালাই। ওই মেয়েটার মধ্যে চন্দ্রনাথের আত্মা আছে। ও মেরে ফেলবে আমাদের। চলুন পালাই। কিন্তু কথা শেষ করতে পারল না সে। সকলে দেখল যে মা মৃদু পায়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে শৈলজা দেবী আর মুকুন্দর দিকে। হঠাৎ ওরা দুজন নিজেদের হাত দুটো গলার কাছে মুঠো করে যন্ত্রণায় কাতরে উঠল, যেন কোনো অদৃশ্য দড়ির ফাঁস ক্রমশ রুদ্ধ করছে ওদের দুজনের শ্বাসযন্ত্রকে। সেই সাথেই ধীরে ধীরে শূন্যে উঠতে থাকলো ওদের দুটো শরীর। ওদের গলা দিয়ে কোনো শব্দ বেরোল না, শুধু সামনে পিছনে ক্রমাগত ছটপট করতে লাগলো ওদের দুজনের পা দুটো। বিস্ফারিত হয়ে উঠল ওদের চোখ, বেরিয়ে এলো তাদের জিভা। অবশেষে ওদের নিথর শরীর দুটো শূন্য থেকে ঝপ করে পড়ল ঘরের মেঝের ওপর। কান্নায় ভেঙে পড়ল ইন্দ্রনাথ, এবং সেই সাথেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল মা। শুধু একবার যেন কেঁপে উঠল মামের শরীরটা, আর তারপরে একটা পুঞ্জীভূত কালো ধোঁয়ার তরঙ্গ যেন বেরিয়ে আসতে লাগলো তার মুখ এবং নাক থেকে। বাড়ির খোলা জানলা দিয়ে সেই ধোঁয়া ছুটে গেল বাইরে, ওই দূর রাতের আকাশের বুকে, যেন আর কখনো না ফেরার প্রতিশ্রুতি দিয়ে মুক্তি লাভ করল চন্দ্রনাথের অতৃপ্ত আত্মা। চোখে দেখা না গেলেও হয়তো তাকেই অনুসরণ করল অপর্ণা এবং টুম্পার প্রেতাত্মারাও। হাতের ঘড়ির দিকে তাকালেন অভয়চরণ। এখন 12টা বাজতে আর মাত্র কয়েক সেকেন্ড বাকি। মনে মনে একটা মন্ত্র উচ্চারণ করে নিজের দেহে থাকা বেতালের সত্তাকে বিদায় জানালেন তিনি। সেদিন রাতেই ওরা বাতকুল্লাকে বিদায় জানিয়ে গাড়ি করে ফিরে চলল কলকাতার পথে।
এমন সময় হিমানির মোবাইলে তার স্বামী অশোকের ফোন এলো। সে বলল, হিমু, আমি চেন্নাই এয়ারপোর্ট চলে এসেছি, কিছুক্ষণের মধ্যেই আমার ফ্লাইট। তুমি কোনো চিন্তা করো না, বুঝলে? আমি ফিরেই মামাকে একটা ভালো ডাক্তার দেখানোর ব্যবস্থা করছি। দেখো, কিচ্ছু হবে না ওর। হিমানি মুচকি হেসে সম্পূর্ণ সুস্থ অবস্থায় তার পাশে বসা মামকে ফোনটা এগিয়ে দিল। মাম ফোনটা কানে দিয়ে হাসি মুখে বাবাকে বলে উঠল, তোমাকে আর আসতে হবে না বাপি, তুমি ফিরে যাও। আমি এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছি, আর কিচ্ছুটি হবে না আমার। শুনছিলেন আজকের গল্প ফাঁস অন্তিম পর্ব, নিদান স্বীকারোক্তি। সমগ্র গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্টের মাধ্যমে। আপনাদের অনুপ্রেরণা আমাদের পথ আরও সুদূর প্রসারী করবে। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা।